চিনতে পারছি, আমি চাইলে চিনতে পারছি কিন্তু তো উনি বলেছিলেন তোমার পাশে যে জঙ্গলমহল আছে ওই জঙ্গলমহলে তুমি কাজ করবে, সেখানকার মানুষের কিন্তু উন্নতি তেমন ভাবে হয়। তাকে আমি খুঁজে পেয়েছিলাম, ওই গালপাট্টা দেখলে তাকে বিভৎস লাগে, কিন্তু মুখে হাসি যখন সে তখন সকালের সূর্য যখন প্রথম ওঠে সেই হাসি তার সঙ্গে তুলনীয় ছিল। তো এই জায়গা থেকে শুরু করে আজকে জানেন প্রতি বছর যে শীতের সময় লোকে বেড়াতে যেত নর্থ বেঙ্গলে, আমরা কাজ করার ফলে কিন্তু আজকে দেখবেন সেখানে এই জঙ্গলমহলে কিন্তু 200টা কিন্তু গভর্নমেন্টের ওই বাংলো টাপি যেটা ছিলাম সেটা আমাদের উড়িয়ে দিয়েছিল, তারপরে কিন্তু সেই জায়গায় এখন 200টা টুরিস্ট স্টে হয়েছে, টুরিস্ট হোম হয়েছে, গভর্নমেন্টের বাংলো হয়েছে। এবং নর্থ বেঙ্গলে যত মানুষ যান তার চেয়ে এবছর ফিগার হচ্ছে এইখানে প্রচুর মানুষ গেছে। নর্থ বেঙ্গলের শীতের চেয়ে এখানে শীত অনেক কম ছিল, তারা এনজয় করেছেন। তাদের সঙ্গে আমাদের যোগাযোগের সময় তারা জানিয়েছেন যে আমরা এখন থেকে আর অত খরচ করে নর্থ বেঙ্গলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কাগড়াঝড়ে যা আছে যথেষ্ট। এমনকি আপনারা জানেন জিনাত আর তার সঙ্গিনী তারা দুজনও কিন্তু নর্থ বেঙ্গলে বেড়াতে এসেছিল, এখন অবশ্য ফিরে গেছে, এখন নতুন একটা বাগি নিয়ে আবার এসেছে, দেখা যাক। এবং বলছে যে ওখানকার যে ইকো যে অবস্থাটা, সেই ইকো অবস্থাটা হচ্ছে এই শুধু এই যে গাছ উঠে গেছে উঁচু পর্যন্ত শাল গাছ, সেই শাল গাছের মধ্যে দিয়ে আলো প্রবেশ করে না। বাঘের আদর্শ বাসস্থান হচ্ছে এইরকম একটি জায়গায়। এবং এখানে কিন্তু ভবিষ্যতে গভর্নমেন্ট অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করছে, বন দপ্তরের অফিসারদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। তো এই যে গোপীনাথ মাহাতোকে পেলাম, এর একদম বিপ্লবী পড়ে আমি পেয়েছিলাম তাকে। তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন রাজীব গান্ধী। যখন 1978 সালের প্রচন্ড বন্যা এলো, আমি কভার করলাম আমাদের কাছে যে কলাইকুণ্ডা, তার যে প্রধান তার সঙ্গে হাত ছিল, তিনি আমাকে আকাশে উড়ে সব দেখা যায়। সেই রিপোর্ট যখন আনন্দবাজারের মতো কাগজে বেরোলো, অনেক পলিটিক্যাল লিডার যখন বিশেষ করে যারা ক্ষমতায় ছিলেন তারা বললেন কোন পুলিশের কনস্টেবল বলছে যে ঘাটা জলের তলায়, কিন্তু আনন্দবাজার সেই লেখা তারা অস্বীকার করতে পারেন। সেই খবর দেখে প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী, তিনি পাঠিয়েছিলেন রাজীব গান্ধীকে। রাজীব গান্ধী সারা অঞ্চল যেতে যেতে তিনি নোট নিলেন এবং কোথায় কি আছে ভূমির রূপ সম্বন্ধে জানলেন। তারপরে প্রেস কনফারেন্স করে বললেন যে এই রিপোর্টটা আমি মাকে দেবো, এবং তারপর কিন্তু সেখানে প্রচুর কাজ হলো। তো এইরকম আমরা বহু ব্যক্তিকে পেয়েছি, কিষেনজিকে যেমন পেয়েছিলাম। কিষেনজি হচ্ছে উনিও মাস্টারমশাই ছিলেন, আপনারা জানেন কি উনি ইঞ্জিনিয়ার ছিলেন। আমার সেই যখন প্রথম আমার ছাত্র এইভাবে নিয়ে গেল বিচিত্রা, তো সে এখন পুলিশের সেফ হাউসে আছে, নতুন জীবনযাপন করছে। তার প্রথম স্বামী মারা যায়, তারপরে কিষেনজির সঙ্গে সে গিফট টুগেদার করতো। তারপর পুলিশের কাছ থেকে বা সরকারের কাছ থেকে অনেক টাকার বিনিময়ে সে কৃত হয়ে যায়, এবং তারপর কিষেনজি ধরা পড়ে মারা যায়। এইসব কথা কিন্তু খবর কাগজে ঠিক মতো বেরোয় না, কারণ সরকারের মুখ থেকে এইসব কথা বের করা খুব মুশকিল। আসলে ধরে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছিল।
কেন ইএফআর ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল আমাদের খড়গপুরের কাছে সালুয়া বলে একটা জায়গা আছে, যেখানে তার হেডকোয়ার্টার, তাদের 63 জন জওয়ানকে এই বিচিত্রা, যে আমার ক্লাসের ছাত্রী ছিল, এই পাছা পেটে শাড়ি পরে সেখানে মাছ বিক্রি করতে এসে যখন ছিল, তখন ছিল একদল, তারা যে গার্ড দিচ্ছিল সেই গার্ডরা চলে যাচ্ছে, আরেক দল গার্ড আসছে, তখন তারা অস্ত্র মুক্ত সেই সময় মাছ বিক্রি করার নামে ঢুকে মাছের মধ্যে থেকে ফটাফট করে 63 জন জওয়ানকে মেরে দিয়েছিল। তারা এসেছিল ওই সালুয়া থেকে। যখন কিষেনজিকে ধরা পড়লেন তখন তারাও আর খুঁচিয়ে কিন্তু কিষেনজিকে মেরেছিল। এসব খবরে আসে না, আর লেখাও যায় না, খবর কাগজে লিখতে পারে না, অনেক কথা। কেননা রাষ্ট্র ব্যবস্থা আমাদের আছে, শান্তি রাখতে হবে সমাজে। তো সুতরাং নিজেদের মধ্যে কথা বললে, প্রেস ক্লাবের মধ্যে কথা বললে যে কথা বলা যায়, বাইরে সেসব কথা বলা যায় না, লেখা তো যায়ই না। তো এইসব জীবনের মধ্যে আমি গেছি, এবং এইসব জীবনের মধ্যে আজকে যে জঙ্গলমহলের আমন্ত্রণ বইটার নাম দিয়েছি, তার কারণ হচ্ছে এই জঙ্গলমহলের আমন্ত্রণে আজকে হাজার হাজার মানুষ সেখানে ছুটছে, নর্থ বেঙ্গল ছুটছে। বিচিত্র তার দৃশ্য আপনাদের হৃদয় স্পর্শ করবেই। আজকাল কাগজেও দেখে তার ফেসবুকে তো ভর্তি জঙ্গলমহল। আমার স্ত্রী আমাকে খুব হয়ে পড়ে, খালি তোর জঙ্গলমহল, আর কি কোথাও কিছু নেই। কিন্তু আমি জঙ্গলের মধ্যে আমি রস পেয়েছি। আমার বিশ্বাস এবং আপনাদেরকে আশ্বাস যে আপনারা যান, জঙ্গলমহল আপনাদের আকর্ষণ করবেই। এবং একবার যদি আপনি একলা সেখানে যান, পরবর্তীকালে দেখবেন আপনার মন ময়ূরীটিকেও আপনি সঙ্গে নিয়ে সেখানে যাবেন। I assure you at this age. Thank you. আপনারা শুনলেন ওর দীর্ঘদিনের জঙ্গলমহল এবং জীবনের অল্প কিছু মনে। চক্রবর্তী মহাশয়, আমার বন্ধুবর শ্রেয়াশিস কথাতে আমি শেষ পর্যন্ত রাজি হয়েছি আজকের অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। কুমারেশবাবুর লেখা কিছু আমি ইংরেজিতে পড়েছি, বাংলায় পড়া হয়নি। তবে কুমারেশবাবুকে যখন বললাম যে বইটা তাকে পড়া দরকার, সেই জন্য উনি এই জঙ্গলমহল আমন্ত্রণের আগে তার আগের লেখা যে বইটা সেটা আমাকে দয়া করে পাঠিয়ে দিয়েছে। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কুমারেশবাবুকে যে পরপর জঙ্গলমহলের ওপরে বইগুলো প্রকাশ করার জন্য। কুমারেশবাবু লেখার মধ্যে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে তার দুটো দক্ষতার মিলন ক্ষেত্র, অর্থনীতি অধ্যাপকের দক্ষতা এবং সাংবাদিকতার দক্ষতা। এবং সেটা সম্ভবপর হয়েছিল বোধহয় কারণ কুমারেশবাবুর এই বইটা থেকেই পাচ্ছি যে ওনাকে গৌরকিশোর ঘোষ একটা অ্যাডভাইস দিয়েছিলেন, এবং সেটা উনি এই বইতে লিখেছেন। গৌরকিশোর কি বলেছিলেন ওনাকে, অধ্যাপনার খোলসটাকে বাইরে ছেড়ে এসে আনন্দবাজারে লিফটে উঠবে, অর্থাৎ সাধারণ মানুষকে স্টাডি করবে। এবং কুমারেশবাবু সেটা সত্যি করতে পেরেছিলেন বলেই তার এই যে দুটো দক্ষতা সেটা একসঙ্গে প্রকাশ পেয়েছে লেখার মধ্যে। তবে লেখা পড়তে পড়তে আমরা আরেকটাও মনে হচ্ছে ওনার সাহিত্যিকের যে একটা দক্ষতা সেটাও কিন্তু এর মধ্যে প্রকাশ পেয়েছে। এই বইটা আগের যে বইটা আর এই বইটার মধ্যে অনেক সিমিলারিটি আছে, এবং আমি মনে করবো যে এই বইটা আগের বইয়ের একটা এপিল। আমি যে প্রথম বইটা যেহেতু পড়েছি সেটাকে ধরে আমি কিছু বলতে চাইছি। একজন বিদেশি পর্যবেক্ষক জঙ্গলমহলকে বলেছিলেন, জঙ্গলমহল is a site of contradictions. Why? On the one hand you have the natural beauty, on the other hand you have Amlashon and Pokraja. এবং এই যে দুই কন্ট্রাডিকশনের মধ্যে দিয়ে জঙ্গলমহলকে অনেক বিদেশি অ্যানথ্রোপোলজিস্ট দেখেছে। কিন্তু কুমারেশবাবু আমাদের কিন্তু
অন্য দিকটা জঙ্গলমহলে আমাদের সামনে তুলে ধরেছে। প্রাকৃতিক ওই ব্যাপারটা উনি তুলে ধরেছেন, প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তুলে ধরেছেন। আবার সঙ্গে সঙ্গে জঙ্গলমহলের রাজনৈতিক যে চরিত্রের পরিবর্তন সেটাও কিন্তু তুলে ধরেছে, কিন্তু সেটা তুলে ধরেছে খুব সুন্দরভাবে। আমরা যে সোশ্যাল সায়েন্স যে সমাজ বিজ্ঞানীতে আছি, কাজ করি, তারা এই জিনিসটাই অনেক বড় বড় তত্ত্ব দিয়ে অনেক বড় বড় শব্দ ব্যবহার করে তুলে ধরতে। কিন্তু উনি কি করলেন, উনি দুটো তিনটে চরিত্র বেছে নিলেন যাদের সঙ্গে না পরিচয় ছিল, তার মাধ্যমে এই রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তনটা তুলে ধরলেন। যেরকম উনি বিচিত্রা বা সুচিত্রার কথা বলেছেন, তার আগে অন্যদের কথা বলেছেন। বিশেষ করে বিচিত্রা এবং সুচিত্রার মধ্য দিয়ে উনি যে জঙ্গলমহলের অন্য একটা দিক দেখতে পেরেছিলেন, সেটা কিন্তু আমাদের সামনে সত্যিভাবে তুলে ধরেছে। কেন একটা বড় অঞ্চল অনেক সময় নকশালদের আধিপত্য হয়েছিল, তার কি কারণ ছিল, অর্থনৈতিক দুর্দশা এবং সেখানকার মানুষের যে প্রতিরোধ করার একটা উদ্বেগ এসেছিল, সেটা কেন হয়েছিল, সুচিত্রার বা বিচিত্রার তার যে জীবন তার মধ্যে দিয়ে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে। কেন বিচিত্রা পড়াশোনা ছেড়ে অত ভালো অর্থনৈতিক ছাত্রী ছিলেন, কেন এখানে যোগদান করলেন, এবং সেখানে উনি বলছেন, বিচিত্রা বলছেন যে আপনি তো স্যার আমাদের মার্কসবাদ পড়িয়েছেন, আপনি তো আমাদের দেখিয়েছেন যে এটা, উনি বললেন যে পভার্টি ইন্ডিকেটর কি, আমি তো গ্রামে এসে দেখলাম আপনার কথা মতো আপনি যে পড়িয়েছেন সেটাই, সেই মাপকাঠিতেই এই এখানকার মানুষরা কেন তারা আন্দোলন করবে না, কেন তারা বিদ্রোহ করবে না, উনি এই জিনিসটা দেখিয়েছেন। আবার পরবর্তীকালে এটাও দেখিয়েছেন যে এই ধরনের আন্দোলন খালি হিংসাত্মক আন্দোলন দিয়ে কিন্তু জনমানুষের যে দুর্দশা সেটা মোচন করা যায়, এবং সেটাও কিন্তু আবার এই সুচিত্রার যে জীবন তার মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে আসে। সুচিত্রা কি করে তার বৈপ্লবিক যে চরিত্র ছিল সেটাকে পাল্টে কি করে অন্য একটা চরিত্রে এলেন, এবং কি করে উনি বুঝতে পারছেন যে আগের যে পন্থা ছিল সেই পন্থায় সবসময় মানুষের যে তার যে অ্যাঙ্গার, তার যে ক্রোধ সেটা মেটানো যায় না, সেটাও কিন্তু উনার এই বিচিত্রার চরিত্রের মধ্যে খুব সুন্দরভাবে তুলেছে। সঙ্গে সঙ্গে এটাও ওনার আগের বইটা আমরা দেখতে পাচ্ছি যে যখন ওখানে বিদ্রোহ হচ্ছে, আন্দোলন হচ্ছে, ভায়োলেন্ট আন্দোলন হচ্ছে, তখন একটা সরকার সিআরপিএফ দিয়ে সেটা দমাবার চেষ্টা করেছে, কিন্তু সেটা যে সেই ফলটা যে বিফলে গেল সেটাও কিন্তু এই সুচিত্রার চরিত্রের মধ্যে দিয়ে কুমারী বাবু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। 2011 পরে নতুন সরকার আসার পরে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে এই জঙ্গলমহলের সরকারি পরিকল্পনা একটা আমূল পরিবর্তন, সেটাও কিন্তু উনি এটার মধ্যে দেখিয়েছেন কি করে জনহিতকর কার্যের মধ্যে দিয়ে যে বিভিন্ন যে গভর্নমেন্টের স্কিম সেটার মধ্যে দিয়ে কি করে ওখানকার মানুষের যে ক্রোধ উনি কিন্তু মিট করার চেষ্টা করেছেন, সেটাও কিন্তু উনার লেখার মধ্যে দিয়ে বেরিয়ে আসে। এবং তারপরে এখন উনি আজকে যেটা বললেন যে জঙ্গলমহলের যে মানুষের মুখে হাসি, তার সেখানকার যে চারিত্রিক পরিবর্তন হয়েছে, সেখানকার ট্যুরিজম বাড়ছে, সেখানকার ইকোনমি বাড়ছে, সেটাও কিন্তু এই নতুন বইটাতে খুব ভালোভাবে প্রকাশিত হয়েছে। আমি খালি একটার কথাই বলবো কুমারী বাবুকে, যে এই জঙ্গলমহলে কিন্তু একটা ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা বড় ক্ষেত্র ছিল। চুয়ার আন্দোলন এখানে হচ্ছে, পরবর্তীকালে গঙ্গানারায়ণ হাঙ্গামা যেটা বলা সেটাও এখানে হচ্ছে। পরবর্তী যখন আপনি বই বার করবেন তখন কিন্তু যদি এটার উপরে একটু আলোকপাত করেন তাহলে কিন্তু আমরা যারা ইতিহাসের ছাত্রছাত্রী অনেকভাবে উপকৃত হব। বিশেষ করে আপনি তো আমাদের সাধারণ সমাজ বিজ্ঞানের মতো বড় বড় শব্দ ব্যবহার করে রেখেন না, খুব সুন্দর ছোট ছোট সাধারণ বাংলায় কোন চরিত্রের মধ্যে দিয়ে এগুলো আপনি তুলে ধরেন। এটা যদি আপনি তুলে ধরেন তাহলে কিন্তু আমরা অনেক উপকৃত হব। বিশেষ করে যে প্রশ্নটা আমার কাছে থেকে যায় সেটা শেষ করবো, যে জঙ্গলমহলের মতো মানুষের যে ক্রোধ ছিল যার ফলে নকশালবাড়ি আন্দোলন হলো, সেরকম ক্রোধ কিন্তু বাংলা না অন্যান্য অনেক জায়গায় ছিল, কিন্তু সেটা কিন্তু এই রূপ ধারণ করেন। কেন করেন সেটা কিন্তু আমাদের চিন্তার একটা করার ব্যাপার আছে। আমার যেটা মনে হয় যে জঙ্গলমহলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার পরের থেকে একটা প্রতিবাদী আন্দোলনের ধারা ছিল,
সেই প্রতিবাদী আন্দোলনের ধারাটাকে যদি আমরা প্রেক্ষাপট করি, তাহলে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারবো যে এখানকার মানুষের ক্রোধ কেন একটা ঐতিহাসিক একটা সন্ধিক্ষণে এসে একটা হিংসাত্মক রূপ দিল, এবং আবার স্টেট গভর্নমেন্ট ইন্টারভেনশনে সেটাকে প্রশমিত করে জঙ্গলমহল একটা নতুন যুগে পদক্ষেপ করেছে, এবং সেটাই কিন্তু আমাদের শ্রেয়। এবং এই ধারাবাহিকতা যেটা কুমারেশ আমাদের সামনে তুলে ধরেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। তবে ওইটা একটা আমার কাছে অনুরোধ রইল যে জঙ্গলমহলকে কেন্দ্র করে স্বাধীনতা সংগ্রামের সময় বিভিন্ন যে সংগ্রাম গড়ে উঠেছিল, এবং আমরা জানেন যে আমাদের ইতিহাসের মধ্যে একদল, একটা বড় অংশের ঐতিহাসিক তারা বলেন সাবঅল্টার্ন হিস্টোরিয়ান, অন্যদল যারা বলেন যে ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান। এবং এই দুজনের মধ্যে একটা তফাৎ আছে, তারা বলেন যে সাবঅল্টার্ন হিস্টোরিয়ানরা বলে এই যে কৃষক বিদ্রোহ হয়েছিল তার একটা নিজস্বতা ছিল, অটোনমি ছিল, তার সঙ্গে কিন্তু সংগঠিত যে আন্দোলন তার সঙ্গে সম্পর্ক ছিল না। কিন্তু আমি বিশ্বাস করি দুটো ধারা থাকলেও এই প্রত্যেকটা একটা ধারার সঙ্গে আরেকটা ধারার কনস্ট্যান্ট ইন্টারাকশন ছিল, এবং সেটা কিন্তু এই চুয়ার আন্দোলনকে কেন্দ্র করে যেটা দেখা যায়, বা গঙ্গানারায়ণ হাঙ্গামাকে কেন্দ্র করে জাতীয় আন্দোলনের উপর যে ছাপ পড়ে, সেটা কিন্তু পরিষ্কার বেরিয়ে আসে। পরবর্তীকালে গান্ধীজির সময় যে জঙ্গলমহলে কিন্তু যখন অসহযোগ আন্দোলন করছেন, সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলন করছেন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট করছেন, সে সময় কিন্তু জঙ্গলমহল জেগে উঠেছিল। এই ধারাবাহিকতা যদি আমাদের সামনে আসে, আরো একটা পরিপূরক আমরা একটা চিত্র পাবো জঙ্গলমহলের উপরে। আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যেটা যেভাবে আপনি দেখিয়েছেন জঙ্গলমহলের ক্রমবর্ধমান সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইতিহাসের খুব সুন্দর ভাষায় সাহিত্যিকের ছলে, সাংবাদিকতার ছলে, সেই জন্য অজস্র ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আর আমি আজকে খুব রোমাঞ্চিত, একটু অন্য আঙ্গিকে আমি আজকে উপস্থিত হতে পেরেছি এই ঐতিহাসিক একটা হেরিটেজ লোকেশন প্রেস ক্লাব অফ কলকাতা, সেখানে যে এত সুন্দর একটা মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আমি তা শরীক হতে পেরেছি। উপস্থিত আছি প্রফেসর সুরঞ্জন দাসের মতো বিদগ্ধ একজন ব্যক্তির উপস্থিতিতে, আছে স্নেহাশিস সুরের মতো একজন প্রথম সারির একজন আমাদের এখন বুদ্ধিজীবী, আছেন আমাদের কুমারেশ বাবুর মতো আমার বাল্যবয়স থেকে কৈশোর থেকে দেখা একজন শিক্ষক, একজন সাংবাদিক, একজন সামনের সারিতে নিয়ে যাওয়া আমাদের মেদিনীপুর জেলার একজন বুদ্ধিজীবী, ওনার স্ত্রী, ওনার অসম্ভব অনেক গুণের মধ্যে আমি অনেক গুণের নমুনা পেয়েছি। সুন্দর কবিতা লেখেন, কবিতা আবৃত্তি করেন, আর আছেন আমার এখানকার পাবলিশার, আর আমার সামনে উপস্থিত অন্যান্য জ্ঞানীগুণীজন এবং শ্রোতৃবৃন্দ। যাই হোক, আমি প্রথমেই অভিনন্দন জানাই এই অনুষ্ঠানে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং উপস্থিত থাকার সুযোগ করে দিয়েছেন। কুমারেশ বাবু, আবার বলি, আমি তো মেদিনীপুর কলেজের ছাত্র, সেই জন্য আমি বাল্যবয়স থেকে, কৈশোরের অবস্থা থেকে এনাদের মতো প্রথম সারির শিক্ষক শিক্ষিকাদেরকে দেখে আমরা বড় হয়েছি। এটা অহংকার করার মতো জায়গা। গত দুদিন আগে মেদিনীপুর কলেজের একটি অনুষ্ঠানে গিয়ে আমি বলেছিলাম, এটি সেই রকম একটি কলেজ যে কলেজটি 1873 সালে তৈরি হয়েছিল, আজকে প্রায় 153 বছর পেরিয়েছে। সেই সময় ভারতবর্ষে মেদিনীপুর কলেজ ছিল, মেদিনীপুর কলেজের মতো কলেজ ছিল 53 থেকে 54। আর আজকে আপনাদের জানানোর দরকার যে আজকে ভারতবর্ষের কলেজের সংখ্যা হয়েছে 45,000। এই 45,000 কলেজের মধ্যে মেদিনীপুর কলেজ রিসেন্টলি NRF র্যাঙ্কিং এ 32 পেয়েছে। আমি একজন প্রাক্তনী হিসাবে এবং বর্তমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ওদেরকে আহ্বান জানিয়েছি, কেন আপনারা প্রথম 10 জনের মধ্যে থাকবেন না? কারণ আমরা গর্ব করার মতো এখনো আমাদের অনেক রকম জিনিস আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ওর সাথে কথা বলছিলাম। আমিও ব্যক্তিগতভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গবেষক। তো সেই ক্ষেত্রে সত্যি এখনো বাঙালির অনেক কিছু পাওয়ার আছে। মেদিনীপুর কলেজে সেরকম একটি কলেজ, এবং যে কলেজের পরম্পরাকে বজায় রেখেছিলেন কুমারেশ বাবুর মতো অসংখ্য শিক্ষক শিক্ষিকা। তো যাই হোক, সেটা তো গেল একটা দিক। আমার এই বইয়ের প্রকাশের অনুষ্ঠানে এসে এবং ওনার বইগুলো সম্পর্কে কিছুটা আমার ধারণা আগেও হয়েছে। আমি জেনেছি যে উনি তার নিজের জায়গায় শুধুমাত্র পড়াশোনার জায়গায়, অধ্যাপনার জায়গায় থাকেননি, উনি NSS বা MCC করেননি, উনি সাংবাদিকতা শুধু করেননি, অত্যন্ত আন্তরিকভাবে ওই এলাকাটাকে বুঝতে চেষ্টা করেছেন, জানতে চেষ্টা করেছেন, তুলে ধরতে চেষ্টা করেছেন ওনার বৈদিক গুণাবলীর মাধ্যমে। এটা যেরকম একটা দিক, তার প্রকাশ এরকম একটার পর একটা বই বেরোচ্ছে। আমার মনে হয় সুরঞ্জন বাবু যেরকম বললেন যে স্বাধীনতা সংগ্রামে জঙ্গলমহলের ভূমিকা কি, এটা একটা দিক, সেটা নিয়ে নতুন করে গবেষণা, নতুন করে অনেক কিছু তুলে ধরা যায়। আমিও যখন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছি, উনি জানলেন, উজ্জয়ন আমার বন্ধু
এবং তাকে সঙ্গে নিয়ে আমি প্রথমেই যে উদ্যোগ নিয়েছিলাম মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর জেলাকে সমগ্র মানুষের কাছে তুলে ধরার জন্য। কিভাবে তুলে ধরবো, অনেক বৈদিক আলোচনার দরকার নেই, কিন্তু মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর এমন একটি জেলা, সে শুধু বৃহত্তম জেলা ভারতবর্ষের নয়। ওনার এই দীঘা কোস্টাল বেল থেকে বেলপাহাড়ি জঙ্গলমহল এবং হলদিয়ার ইন্ডাস্ট্রিয়াল বেল থেকে গড়বেতার আমাদের ক্যানিয়ন এবং মধ্যবর্তী অঞ্চলে অ্যালুভিয়াল সয়েলের উপর অসংখ্য সুন্দর কৃষিক্ষেত্র ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা পরিবেশের একটা বৈচিত্র্যময় জায়গা, এবং সেখানে বৈচিত্র্যের সাথে সাথে মানুষের চারিত্রিক গুণাবলী কিভাবে পরিবর্তিত হয় তার একটি নমুনা আমি আমার এই বইটিতে তুলে ধরতে চেষ্টা করেছি। আর পরেশবাবু এবং ম্যাডামকে আমি দিয়েছিলাম বইটি, এবং অনেককেই দিই, সুমন্দিরবাবু এনাদেরকে আমি পাঠিয়ে দেবো, কারণ এটা অন্য কিছু নয়। কারণ আমি তো এই মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র উপাচার্য এখন নয়, 34 বছর বয়স থেকে ওখানে শিক্ষকতা করছি, এবং আমি যখন মেদিনীপুরের সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতাম, এয়ারপোর্ট থেকে অনেক গুণী গুণী মানুষকে দেশ বিদেশে নিয়ে যেতাম, তখন ওরা যখন জিজ্ঞেস করতো অনেক কথা বলতাম, কিন্তু সে কথাগুলো হারিয়ে যেত। এই হারিয়ে যাওয়া কথাগুলোকে এই বইয়ের আকারে প্রকাশ করার একটা তাগিদ আমি অনুভব করেছিলাম, বইটি পড়েছি। তো যাই হোক, সেই বইটি হচ্ছে ফটোগ্রাফিক রিপ্রেজেন্টেশন, তো সমস্ত জায়গার ফটো এবং তার সম্পর্কে তার কালচারাল, তার হিস্টোরিক্যাল মুভমেন্ট, তার হিস্টোরিক্যাল ডিফারেন্ট পার্সোনালিটি, তার এনভায়রনমেন্টাল সেটিংস, তার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, একাডেমিক ডেভেলপমেন্ট, এইভাবে ব্যাপারটা আমাদের কিন্তু এটা করার প্রয়োজনীয়তা আছে। একটা জায়গাকে আমাদের চিনতে হবে। অমর্ত্য সেন যেরকম পরেশবাবুকে বলেছিলেন, তুমি তোমার নিজের জায়গাটাকে চেনো, তোমার নিজের জায়গাটা কিন্তু আর 5টা জায়গার মতো নয়। তোমার কিন্তু মেদিনীপুর কলেজ বা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কিন্তু যাদবপুর বা খুলনা বিশ্ববিদ্যালয় বা জেএনইউর মতো নয়। এটা চারদিকের একটা প্রাকৃতিক পরিমণ্ডল আলাদা, এখানে সমুদ্র আছে, এখানে রুক্ষতা আছে, এখানে সজীবতা আছে, এখানে মানুষের একটা আলাদা ধরনের তার ইউনিকনেস আছে, তার একটা কালচারাল হেরিটেজ আছে, সেখানে ট্র্যাডিশনাল নলেজ তারা বহন করে চলে। সুমনবাবুরা জানবেন যে একটা সময় খুব আলোচনা হতো যে ওরাল হিস্ট্রি, আমরা তো অনেক ইতিহাস করেছি, কিন্তু ওরাল হিস্ট্রি মানুষের সাথে কথা বলে বলে তার মুখের কথা থেকে নিয়ে কিভাবে আমরা একটা পরম্পরার মাধ্যমে একটা ইতিহাস লিপিবদ্ধ করতে পারি, তার একটা উদ্যোগ এবং ফলপ্রসূ। আমি এটা উৎসাহিত বোধ করছি যে 30 বছর আগে যখন আমি একজন নবীন শিক্ষক প্রফেসর অমিয় দেব এর মতো একজন বিদগ্ধ ব্যক্তি আমাদের তখন উপাচার্য, ওনারা এবং বীণা মজুমদার, প্রফেসর বীণা মজুমদার, তার নামটা আপনাদের বলি, তিনি মহিলা মুভমেন্টের একজন প্রতীকী, বীণা মজুমদার, লতিকাদি, এরা 3 জন মিলে টুয়ার্ডস ইনইকুয়ালিটি বলে যখন বইটা লিখলেন, টুয়ার্ডস ইনইকুয়ালিটি, কেন মহিলারা সমান অধিকার পাবে না সেটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। সেই বীণা মজুমদার কোঠারি কমিশনের কোঠারি স্যারের ডানহাত ছিলেন, উনি পাটনা ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক ছিলেন, আর উনি রমেশচন্দ্র মজুমদারের ভাতুস্কন্যা ছিলেন। ফলে এই ধরনের পরিচয়গুলো বড় কথা না। বিরাটি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন এই জঙ্গলমহলে। জঙ্গলমহলে কি করেছিলেন, তৎকালীন বামফ্রন্ট সরকারের বিনয় চৌধুরী এবং তাদের সাথে মিলিত হয়ে উনি যেটা করেছিলেন, জঙ্গলমহলে মহল্লায় মহল্লায় জেলা পরিষদ বা গভর্নমেন্ট থেকে ওই খাস জমি যেগুলো আছে, পরিত্যক্ত জমি, সেগুলো অধিগ্রহণ করে মেয়েদেরকে সংগঠিত করে মহিলা মন্ডল, মহিলা কমিশন করেছিলেন, এবং তার মাধ্যমে তাদেরকে কি করতে চাইছিলেন, তারা যাতে ওই জমিগুলোকে তাদের শ্রম দিয়ে আবার সজীব করতে পারে। অর্থাৎ এখন যেরকম চলতি ভাষায় বলা হয় সায়েন্টিফিক্যালি ইকোলজিক্যাল রেস্টোরেশন, পরিত্যক্ত জমিকে আবার নতুন করে ফিরিয়ে আনা, তার মধ্যে শ্রম এবং মহিলাদের এম্পাওয়ারমেন্ট, এটা ছিল মূল উদ্দেশ্য। তার শরীর ছিলাম আমরা, এবং আমিও ওইখানে ইউনাইটেড নেশনের কিছু প্রজেক্ট পেয়ে মৌলমণি, বর্ষল, আমলাশোলা, ভালুকখোলা ইত্যাদি গ্রামগুলোতে গিয়ে ওই মহিলাদের সাথে মিলেমিশে তাদেরকে অর্গানিক ফার্মিং কি করে করানো যায়, ওয়েস্টল্যান্ড রিক্লেমেশন কি করে করানো যায়, পরিত্যক্ত জমিকে অর্গানিক ফার্মিং এর মাধ্যমে কিভাবে সেরিকালচার ডেভেলপমেন্ট করানো যায়, অর্থাৎ তাদের লাইভলিহুড জেনারেশন কিভাবে করানো যায়, এই ধরনের কাজ করতে আরম্ভ করেছিলাম। ফলে জায়গাটা আমার কাছে অত্যন্ত প্রিয় এবং জানা। কিন্তু এখন যে প্রশ্নটা আমার কাছে আসছে, সে প্রশ্নটা হচ্ছে জঙ্গলমহল বলতে আমরা কি বুঝি, জঙ্গলমহল কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে। তার পরেশবাবুকে বলবো, ওনার অভিজ্ঞতা দিয়ে, ওনার জ্ঞান দিয়ে উনি সেটাকে চিহ্নিত করবেন ম্যাপের মাধ্যমে, যেখানে মধ্যে থেকে আমরা শুধুমাত্র জঙ্গলমহলের মাটি, জল, বাতাস ও জনভূমি, আদিবাসী সব জানবো না, অসম্ভব। তাতে একটা ডাইভার্সিটি অফ এথনিক গ্রুপ, ভূমিজ, শবর, লোধা ইত্যাদি ইত্যাদি রয়েছে, তাদের বিভিন্ন পকেট রয়েছে। এই যে চুয়ার বিদ্রোহের কথা বলা হলো, চুয়ার বিদ্রোহের ব্যাপারটা কি শুধু জঙ্গলমহলের মধ্যে লিপিবদ্ধ হবে, না জঙ্গলমহলের যে টেরিটরি তার বাইরে হবে? চুয়ার বিদ্রোহের প্রভাব কি সেখানে অন্যান্য যে বিভিন্ন বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে, তার সাথে সম্পৃক্ত করা যাবে না আলাদা করা যাবে, ইত্যাদি ইত্যাদি কিন্তু ব্যাপার রয়েছে, এবং এগুলো নিয়ে একটা
আমাদের বৈজ্ঞানিক শুধু নয়, ঐতিহাসিক দৃষ্টিকোণ, সামাজিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের এখনো সুযোগ রয়েছে। আমি মনে করবো স্যার সেটা করবেন। আর আমি বলি ওই রকম একটা জায়গা, অত্যন্ত অ্যাডভান্স জায়গা, যেটা আমি বলছি যে আমি পরিচিত, সেখানে গিয়ে সে কাকড়াঝোড় বেলপাহাড়ি এখন টুরিস্টরা যাচ্ছে, কিন্তু অত্যন্ত দুর্গম জায়গা, সেখানে গিয়ে একটা রাত কাটানো হচ্ছে একটা ভীষণ চ্যালেঞ্জ। সেখানে গিয়ে গোপীনাথ মাহাতোর মতো মানুষের সাথে উনি আলোচনা করেছেন, তার মুখনিসৃত বিভিন্ন জ্ঞান অর্জন করে বইয়ের মধ্যে তিনি প্রকাশ করেছেন। উনি বিভিন্ন ধরনের যে কাজগুলো বললেন, আমরা খুব শিহরিত হতাম যখন শুনেছি উনি রাজীব গান্ধী শাওয়ার হয়ে প্লেনে করে ঘুরছেন এবং ওই জঙ্গলমহলকে চেনাচ্ছেন। সুতরাং এইগুলো তো একটা ওই রকম একটা রুরাল বেস জায়গা থেকে উঠে এসে যেটুকু অধ্যাপক অর্জন করতে পারবে সেটা চারটিখানি কথা না, উনি অর্জন করেছেন। এই যে ওনার অর্জন এবং অভিজ্ঞতা নিশ্চিত যে জ্ঞান, সেই জ্ঞানটা উনি লিপিবদ্ধ করছেন, তাতে আমরা উপকৃত হচ্ছি। আমরা অনেক নতুন নতুন তথ্য পাচ্ছি। আমরা বিচিত্রা মাহাতোর কথা জানতে পারলাম, তার যে একটা কন্ট্রাডিকশন, সেই কন্ট্রাডিকশনটা হচ্ছে শুধুমাত্র খুন করার জন্য তিনি নামেননি, তিনি একটা পরিবর্তনের সামিল হয়েছিলেন। সেই পরিবর্তনটা ঠিক না বেঠিক, এটা আমাকে বোঝাবার প্রয়োজন ছিল। কিষাণজি একটা সময় কত রক্ত আমাদের ওখানে ঝরেছে, এবং শুধু ঝরেছে না, তাতে কি সত্যি যে মানুষদের জন্য ওনারা ভাবছেন সেই মানুষরা কি সেই জায়গায় পৌঁছতে পেরেছেন? তো এইরকম একটা টানা মোচন, একটা কন্ট্রাডিকশন, একটা ডায়লামার মধ্যে থেকে একটা সঠিক একটা পরিকল্পনা করা, যেটাকে আমরা মাইক্রো প্ল্যানিং বলি, সেটা সত্যি দুরূহ। আমার মনে হয় ইদানিংকালে জঙ্গলমহল শান্ত হয়েছে এবং বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রসাদ দাস যে কিভাবে উদ্যোগ নিয়ে উনি বলেছেন রক্তপাত হিংসা নয়, তাদেরকে সামাজিকভাবে আবার স্বীকৃতি দিয়ে আবার মূল স্রোতে ফিরিয়ে আনতে হয়েছে এবং জঙ্গলমহলের সঠিক প্রবলেমগুলোকে চিহ্নিত করে সেগুলোকে অতিক্রম করানো যায়, তার জন্য অনেক ডেভেলপমেন্টাল ওয়ার্ক। এবং খুব আপনারা খুশি হবেন, এখন একটা বিশ্ববিদ্যালয় হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমি মনিটর করি, সেই বিশ্ববিদ্যালয়টা কিন্তু অতি সত্তর ওই এন্টার এলাকা, আমি জঙ্গলমহলকে শুধু মেদিনীপুর নয়, মেদিনীপুর ছাড়িয়ে ময়ূরভঞ্জ, মেদিনীপুর ছাড়িয়ে ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, একটা বিস্তৃত জায়গা, তার মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আমি বলি আগামী দিনে আপনারা সেটা দেখতে পাবেন এবং সেই রকম একটা উদ্যোগ। এবং এখন যেরকম অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক যে কোনো কারণেই হোক না, উন্নয়ন সেরকম ভাবে থেমে গেছে, ওই এলাকা কিন্তু হচ্ছে। আমি কয়েকদিন আগে শিহরিত হয়ে গেছিলাম, ওইখানকার কিছু কলেজের অধ্যাপকরা একটা এনজিওর মাধ্যমে ইন্টারন্যাশনাল কনফারেন্স করলেন। আমি অনেক চেষ্টা করছিলাম জায়গাটার নাম মনে করার জন্য, বেলপাহাড়ির পাদদেশে ভিলেজ ট্যুরিজম এবং সেখানকার যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর সর্বোপরি প্রধান একটা যে মানুষ, মহিলা, তাদেরকে নিয়ে ছোট ছোট কটেজ করে, এবং সেই অসাধারণ একটা জায়গা। আমি যাবো কি যাবো না, কিন্তু গিয়ে আমি একটা চাঁদপুরনাস্তি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং উপকৃত হয়েছি। আমি মনে হয়েছে যে ভিলেজ ট্যুরিজম একটা গ্রামকে নগরায়নের যে এখন বিভিন্ন ধরনের কুপ্রভাব, এখন মানুষ দিল্লিতে নিঃশ্বাস নিতে পারছে না, কলকাতার মানুষ বেরিয়ে বাড়ি কখন ফিরবে জানতে পারছে না। সামগ্রিকভাবে একটা বিভিন্ন কারণে প্রাকৃতিক পরিবর্তনের জন্য, পলিউশনের জন্য মানুষ অস্থির হয়ে যাচ্ছে। কোনো একটা জায়গায় গিয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে চাইছে, নির্মল বাতাসটার সাথে সাথে তারা সেইখানকার প্রকৃতিকে উপভোগ করতে চাইছে। এই ভিলেজ ট্যুরিজম কিন্তু এখন উঠে আসছে বিভিন্ন পকেটে, সেটা কিন্তু একটা অত্যন্ত সম্ভাবনা আমরা দিই, যেটা এখনো আমার মনে হয়েছে শুধু একটাই জিনিস, কমিউনিকেশনটা আরেকটু ভালো করা। রাস্তাঘাটগুলোর জন্য যদি একটু নজর দেওয়া যায়, তাহলে মানুষ কিন্তু আজকে অস্থির হয়ে, এখন প্রত্যেকেরই ভাই 4 চাকার গাড়ি আছে, মানুষ কোথাও যেতে চাইছে। দীঘা যাওয়া মানে একটা আমার মনে হয় একটা অবাঞ্ছিত পরিবেশে পড়া। আমি তো নিজে দেখেছি এই উন্নয়নগুলো, আমার বইয়ের মধ্যে সেগুলো কিছুটা প্রকাশ করার চেষ্টা করেছি। জঙ্গলমহল কিন্তু এখনো আমাদের আগলে ধরে রয়েছে, আমাদের আহ্বান করছে সেই সব জায়গাকে মানুষকে বেঁচে থাকার সুন্দর করে সুযোগ করে দেওয়া। মানুষকে বেঁচে থাকার মানে আমি বলছি এই আরবানাইজড এলাকার মানুষরা ওখানে গিয়ে নিজের বেঁচে থাকার কিছু এরকম উপকরণ পাবে। আর তার থেকে যে কথাটা বলে আমি শেষ করবো, ইকোনমিক্সের ভাষায়, যাই করি না কেন, অঞ্চলের মানুষকে যদি আমি অর্থনৈতিকভাবে অন্তত কিছু জিনিস না দিতে পারি, লাইভলিহুড জেনারেশনের যদি কিছু এভিনিউ তৈরি করে না দিতে পারি, যেটা আমরা শুরু করেছিলাম 30 বছর আগে, ভার্মি কম্পোস্টিং, অর্গানিক ফার্মিং এর মাধ্যমে। আর কয়েকদিন আগে আমি এখন গিয়ে দেখলাম সেটা বন্ধ হয়ে গেছে। বিনাদি মারা গেছেন, সেন্টার ফর ওমেন স্টাডিজ উদ্যোগ করে নিয়েছেন, কিন্তু আমরাও উদ্যোগ করে নিয়েছি, আমরাও পাচ্ছি না, প্রজেক্ট শেষ। কিন্তু দেখে মনে হলো ওই কাপুমণি, অলকা, নিয়তি বা দীপালি, এই ধরনের মেয়েরা খুঁজে পেতে যখন যাচ্ছি, তারা দেখলাম 1 তলা 2 তলা পাকা বাড়িতে আছে। খুশি হলাম। আমার সঙ্গে যারা গেছিল তারা বললো, স্যার এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সাকসেস স্টোরি। আপনারা যখন আরম্ভ করেছিলেন, ওরা করেছিল, এই গাছগুলো যখন চারা ছিল আজকে মহিরুর গাছে পরিণত হয়েছে। শুধু ওই করোনা বা কোভিড পিরিয়ডের মধ্যে একটা পরিস্থিতির চাকরি বন্ধ হয়ে যাওয়ার পর সেটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। আমি কয়েকদিন আগে আমার সেই উপাচার্য প্রফেসর অমিয় দেবের সাথে কথা বলে বললাম, স্যার আমার খুব ইচ্ছা
বিনাদির নামে ওটাকে একটা এক্সটেনশন রিসার্চ সেন্টার ফর ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল রেস্টোরেশন করা যায় কিনা আমি সেটা উদ্যোগী হব। কারণ আপনারা এখন 92 বছর বয়স, অনেক চেষ্টা করেও নিয়ে যেতে পারছি না, কিন্তু আমরা তো এখনো সক্ষম হয়ে যাচ্ছি, স্পর্শ করছি। এইরকম বিভিন্ন রিজিওনাল যে কনটেক্সটে নতুন করে ভাবনা চিন্তা, সেটাকে উৎসাহিত করা কিন্তু আমাদের মতো যারা একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি তাদের একটা কর্তব্য বলে মনে করি। এবং তার থেকে আজকের দিনে মানুষের একটা অন্যরকম জীবিকা, আমি বলছিলাম স্যারদেরকে 2012 সালের পর থেকে স্কুলের চাকরি, কলেজের চাকরি কমে গেছে, ছেলে মেয়েরা শুরু করে কাজ করতে চাইছে। এই ধরনের অভিজ্ঞতা, এই ধরনের জ্ঞান আমাদের মতো যারা আছি তাদের উৎসাহ, অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে বা প্রশাসনে যারা আছে তাদেরকে নিয়োজিত করে একটা প্ল্যানিং হয়তো আমাদের পশ্চিমবাংলাকে বিভিন্ন পকেটে পকেটে নতুন করে অর্থনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতে পারবে। এইটুকু আশা রেখে আজকে এই বইয়ের এই উদ্বোধনী অনুষ্ঠানে কিছুটা সুযোগ পাওয়ার জন্য আমি কিছু কথা ব্যক্ত করে আমি নিজে আনন্দিত। আপনাদের আবার অভিনন্দন জানাই, আপনাকে সুযোগ দিয়েছেন। নমস্কার, ধন্যবাদ। আর 5টা ছেলের মতো গ্রাম থেকে আসা ছেলে, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আমার বাড়ি, মেসে থাকতাম। তো আমাদের এই এলাকায় একবারে পার্শ্ববর্তী সবং থানা, একদিকে পটাশপুর একদিকে সবং। সবংয়ের একটি ছেলে ক্যান্সার হয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফরিদপুর বিভাগের ছাত্র ছিল, সুখেন্দু ভক্ত। ওর ক্যান্সারকে বাঁচানোর জন্য ওর অসহায়গ্রস্ত পিতা অশোকনগরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেদিনীপুরের একটি জায়গা, চা দোকানে বসে। তো ওকে বাঁচানোর তাগিদেই আমাদের কিন্তু ছাত্র সমাজের জন্য প্রথমেই বলে দিয়েছি অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন। যদি অনেকে বলেছেন অ্যাপলিটিক্যাল বলে কিছু হয় না, কিন্তু আমরা বলবো যে এটা অ্যাপলিটিক্যাল, একেবারেই অ্যাপলিটিক্যাল। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি। কাজ করতে করতে স্যারের হাত ধরেই, যদিও আমি রসায়ন বিজ্ঞানের ছাত্র আগেই বললাম, প্রথম যে লালগড়ের বহরামূল কদমগন্ডি দুটো জায়গা, সেখানে এমনি গিয়েছিলাম শীতকালীন কিছু পোশাক নিয়ে ওখানে মানুষজনকে বিতরণ করার উদ্দেশ্যে। আমাদের কাছে ছিল সালটা 2014, 165টা শাড়ি ছিল। তো আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে আমরা বোঝাতে পারছি না, একটা ছোট্ট 407 করে আমরা নিয়ে গেছি। শাড়িগুলো বিতরণ করার পর মানুষ আরো ছুটে আসছে, মহিলারা ছুটে আসছে যে গাড়ির মধ্যে আরো এখনো আমরা অনেক কিছু জিনিস রেখেছি কিন্তু ওদের দিচ্ছি না। আমরা বোঝাতে পারছি না যে 165 ঊর্ধ্বে আমাদের শাড়ি নেই, সংখ্যাটা 165। তো মানুষ কাতারে কাতারে ছুটে আসছে, তো অনেকে ভয় পাচ্ছে, বরাবর একটু ভয়হীন ছেলে। তো স্যার কিছু আরো সাহস দিয়ে দাঁড়িয়েছে যে কিছু করবে না, জঙ্গলের মধ্যে মানুষরা খুব ভালো হয়। এবং নিজের ব্যক্তিগত জীবন দিয়ে, অভিজ্ঞতা দিয়ে আমি সেটা অনুভব করেছি যে ওই ধরনের মানুষেরা খুব ভালো হয়। আর যেটা জঙ্গলমহলে বারে বারে গিয়ে মানে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা মানে কি হতে পারি, প্রতারিত হতে পারি, কিন্তু জঙ্গলমহলের মানুষের দ্বারা কেউ প্রতারিত হবে না এটুকু নিশ্চিত বলতে পারি। মানে এরকম সহজ সরল মানুষ কোথাও পাওয়া যাবে না। তো সেই লালগড়ের জায়গা থেকে পুরলাপাটিতে 7 জন শহরে মারা গিয়েছিল। তো আমি, আমাদের অধ্যাপক ডক্টর সুরঞ্জন দাস মহোদয় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং আমাদের মেদিনীপুরের গর্বের বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুশান্ত চক্রবর্তী আছেন, স্যার কুমারেশ ঘোষ মেদিনীপুরের প্রাক্তন অধ্যাপক আছেন, ম্যাডাম নুপুর ঘোষ মহোদয় আছেন, স্নেহাশিস সুর মহোদয় আছেন, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সভাপতি লোকেশ ঘোষ সাংবাদিক, সবাই আছেন। সবাইকে, এছাড়া অনেক গুণীজন আছেন, সবাইকে আমি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। শুধু একটা কথাই বলবো যে আমি স্যারের হাত ধরে জঙ্গলমহলে, কাকড়াঝোড়, আমলাশোল থেকে শুরু করে এন্টার জঙ্গলমহলের প্রায় সমস্ত গ্রামে গেছি, এটা বলতে পারবো না, কিন্তু প্রচুর গ্রামে গেছি, প্রচুর জায়গায় পৌঁছেছি, প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা করা শুরু হয়েছে, রাত কাটিয়েছি, সমস্ত কিছু করেছি। ওখানে আপনারা জানবেন আমাদের একবারে বেলপাহাড়ি, একবারে শাখাবাগা এবং সাবরা কাছা, মানে ঝাড়খণ্ডের বর্ডার, ওখানে একটা আমাদের পাঠশালা চলছে। আমি ওখানে একটা জিনিস অনুভব করেছি যে আমাদের সমাজে এখন ওই যে ব্রাহ্মণ, বৈষ্ণব, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরকম বিভিন্ন ভাগ মানে বর্ণের পার্থক্য বা ভেদাভেদ আছে। তো সেখানে সমাজে একটু কর্তৃত্ব করাতে চায় ব্রাহ্মণরা। আমি ওখানে গিয়ে একটা জিনিস দেখেছি যে এখন যদি বলা হয় আদিবাসী সমাজের মধ্যে ব্রাহ্মণ, সেটা কিন্তু উঠে আসবে সাঁওতাল। কারণ সাঁওতালরাও যে উঠে এসেছে তার কারণটা হচ্ছে সাঁওতালরা তাদের ভাষা, তাদের সংস্কৃতি, সমস্ত কিছু তাদের নেগাচারটাকে কিন্তু বলে নেই, মানে আপন নেগাচার আপন চিহ্না, মানে তারা এটা বলেছে আমাদের চেনা থেকে আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে হবে। সাঁওতালরা কিন্তু সেটা করে। আমি সাঁওতালরা যে পিছিয়ে নিয়ে কথা বলছি না, কিন্তু এই যে সমাজে সাঁওতাল আছে, ভূমিজ আছে, কোল আছে, মুন্ডালি আছে, এবং সবচেয়ে যেটা বড় করে যে ট্রিনিটি, মানে লোধা শবর, বীরহল টপু, বা আমাদের মেদিনীপুরে মূলত জঙ্গলমহলে লোধা শবর আছে। আমরা ওই
শাখাবাদ এবং সাবরাগাছে যখন আমরা ওই স্কুলটা খুলেছি আনন্দ পাঠশালাটা, ওখানে দেখেছি যে লোধা শহরকে কিভাবে একটু পিছিয়ে দেওয়া যায়, মানে ওদের মধ্যে একটা যেন মানে আলাদা করে দেওয়ার একটা জায়গা। তো সেখানে আমরা চেষ্টা করেছি জঙ্গলমহলটাকে যদি তুলে আনতে হয়, প্রাইমারি নেসেসিটি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এগুলোকে কিন্তু ওদের ফুলফিল করতেই হবে। যদি না করতে পারা যায় তাহলে কিন্তু আমরা আজকের দিনে যে কথাটা বলবো যে গণসংগ্রামকে কোনো রাষ্ট্র ব্যবস্থা যদি ভয় পায়, এখনো বলছি আমার দৃষ্টিভঙ্গিতে, আমার এই ছোট্ট বয়সে অভিজ্ঞতা দিয়ে বলছি, এখনো রাষ্ট্র ব্যবস্থা যদি ভয় পায় আদিবাসীদের বিদ্রোহকে ভয় পায়। তো আদিবাসীদের এই বিদ্রোহকে যদি থামাতে হয়, আদিবাসীকে যদি সেই জঙ্গলে রেখে, ওকে জঙ্গল থেকে তুলে এনে আমাদের মানুষ করবো মনে করলে করা যাবে না, ওই জায়গায় রেখে যদি ওর ডেভেলপমেন্ট করতে হয় এবং ওদের সাম্প্রদায়িক যে ওদের যে বিভিন্ন রকম জাতিগত যে পার্থক্য আছে, লোধা শহরকে তুলে আনা, তাদেরকে ওদের সঙ্গে মিশিয়ে দেওয়া, এই কাজটা কিন্তু যোগসূত্ররা করতে পারে, কিন্তু সেই জায়গা থেকে যাবে। তো স্যারের হাত ধরে এই যে জঙ্গলমহলে কাজ করার সুযোগ পেয়েছি বা করছি, আগামী দিনে করার অঙ্গীকার করছি যে আপনারা যদি জঙ্গলমহলে যান সেই সুন্দর নির্মল পরিবেশ শুধু পাবেন না, সেখানকার সাধারণ মানুষ ভালো মানুষগুলোকে পাবেন, আপনারা তাদের অর্থনৈতিক উন্নতি হবে, সেখানকার সমস্ত কিছু উন্নতি হবে, আপনারা অন্যান্য জায়গায় সে জঙ্গলমহলে আসুন। সবাই ভালো। অনেক লোক তার অনেকে সরকারি কর্মচারী, ওদের দুঃখ দুর্দশার জন্য যখন ওদের বলতাম যে আদিবাসী তো ঠিক দেওয়ালে থেকে গেছে, তোমরা কিছু করো, তখন ওরা বলেছিল দেখো যদি বাচ্চা না খায় মাও তাকে দেয়। তো সুতরাং কাঁদতে হবে, অর্থাৎ যারা ইঙ্গিত করতেন সরাসরি তো বলতে পারেন না সরকারি কর্মচারী যে বিদ্রোহ বিপ্লব দরকার, সেই বিদ্রোহ বিপ্লবের প্রয়োজন ছিল, কিসের জিনিসের দরকার ছিল ওই অবস্থায়। আবার যে পথ তারা অবলম্বন করছে সেই পথটা কিন্তু ঠিক ছিল না। তো সুতরাং সেখানকার মানুষ কিন্তু লেখাপড়া না জানলেও তারা কিন্তু খুব বুদ্ধিমান এবং তারা নিজেদের দিকে এই উন্নয়নটাকে আকর্ষণ করে নিতে পেরেছে। এই আকর্ষণ করে নেওয়ার পরে আজকে কিন্তু উন্নয়ন, আমি বলবো সরকারের চেয়েও বেসরকারি অনেক মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ, তাদের জন্য আমার সাংবাদিকতার 40 বছর হয়ে গেছে। পুলকের শুভম যারা আছে আমরা প্রায় সমসাময়িক, আমাদের সকলের 40 বছর পার হয়ে গেছে। কিন্তু একটা সময় ছিল তখন, সেটা 40 বছরের আগে, কোনোদিন সাংবাদিকতার একটা স্বপ্ন ছিল, কোনোদিন সে স্বপ্ন পূরণ হবে কিনা জানতাম না। সেই রকম অবস্থায় যার সাহচর্য, যার প্রশ্রয়, যার সহযোগিতা পেয়েছি তিনি কুমারেশ ঘোষ। ফলে আজ এখানে আমার মনে হয় যে এটা আমার একটা দায়িত্ব বা দায়বদ্ধতা যে আমার এখানে আসা দরকার। আর মাননীয় দুজন উপাচার্য মহোদয় যেভাবে বলেছেন, মানে এরপরে আর কোনো কথা থাকে না। একজন সাংবাদিকের চোখ দিয়ে দেখা, অর্থনীতির ছাত্রের শিক্ষকের বিশ্লেষণ, তথ্য সংগ্রহ পরিসংখ্যান এবং সাহিত্যিকের লেখা, এই তিনটে মিল। এবং ওনার হৃদয়ে যে জঙ্গলমহল, এই এলাকাটাকে উনি ভালোবেসেছিলেন। মেদিনীপুর থেকে উনি যে কোনো সময় কলকাতার দিকে আসতে পারতেন, কিন্তু উনি আরো গ্রামের দিকে প্রত্যন্ত এলাকায় চলে গেছেন। এবং কি ছিল এবং জঙ্গলমহলের উন্নয়নের আগে কি ছিল, এই 72-77-এর কথা বলছিলেন, তারা পরে কতটা সমস্যা, মাওবাদী সমস্যা, অনুন্নয়ন এবং তারপর আমলাশোল, তারপরে চুনি কোটাল, তারপরে নানা কিছু পরে এখন একটা জায়গায় এসেছে, আরো অনেক উন্নয়নের প্রয়োজন আছে। এই জায়গাটাকে তুলে ধরার জন্য উনি যে সময় দিয়েছেন এবং বৌদির সহযোগিতায় এবং এই প্রকাশকের সহায়তায় যে প্রতি বছর একটা করে নতুন জিনিস পাচ্ছি, আমার মনে হয় ভবিষ্যতেও পাবো। আমি এখানে একেবারে আজকে আমার উপস্থিতি ব্যক্তিগত একটা দাঁড়িয়ে যে মহতি সভা হলো, এই সভায় দুজন উপাচার্য এবং আমাদের প্রিয় লেখক কুমারেশ ঘোষ। মূলত আমি মেদিনীপুরের ছেলে এবং বই আমার ছোট থেকেই প্রিয়, সেই প্রিয়তা থেকেই প্রকাশনার জগতে আসা। এবং আজকে ওনার এই বিষয়টা কিরকম আমি প্রথম পেয়েছিলাম, মেদিনীপুরের অনন্যারা, সেটা বৌদি এবং দাদা দুজনে মিলেই লিখেছিলেন এবং বৌদি মূলত তথ্যগুলো সংগ্রহ করেছিলেন, যে গ্রামে গিয়ে গিয়ে সেই অনন্যাদের পরিবারে ঢুকে সেই সমস্ত অনন্যাদের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের যা যা ছিল সেই সমস্তগুলো তুলে আনা এবং তাকে ইতিহাসের পাতায় তুলে ধরা। তো পরবর্তীতে যখন জঙ্গলমহলে আবার সাড়া পেলাম, তখন আমি এই লোক সামলাতে পারিনি। কারণ জঙ্গলমহল এমন একটি জায়গা
যে দুজন উপাচার্য বলে গেলেন যে আমাদের এই জঙ্গলমহল এমন একটি জায়গা যেখানে মানুষকে এই সময় দাঁড়িয়ে মনে হয় বিশ্রাম দেয়। আমরা যে শহরে যে আতঙ্কের মধ্যে থাকি, অর্থাৎ যে কলুষতার মধ্যে থাকি, আমরা সেখান থেকে বেরিয়ে আসার জন্য মূলত আমরা এই জঙ্গলমহলের মতো জায়গা আমরা খুঁজে বেড়াই। তো এইরকম জায়গা নিয়ে যিনি চর্চা করছেন তিনি কুমারেশ ঘোষ, এবং সেটা আমাদের সামনে তুলে ধরেছেন, এবং তিনি যেভাবে এই চর্চা চালিয়ে যাচ্ছেন এইভাবে চালিয়ে গেলে আমার প্রকাশনা অবশ্যই ওনার পাশে যেমন ছিল আছে থাকবে, এবং আগামী দিনে আমি উপাচার্য মহাশয়দের সহযোগিতা পাবো। এই বলে সকলকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং নমস্কার জানাচ্ছি। অবশ্যই কৃতজ্ঞতা জানাবো আমাদের পুলকেশ দাকে, তার পুলকেশ দা না থাকলে এই অনুষ্ঠানটা আজকে এত সুসংগঠিত করা যেত না। সবাইকে নমস্কার, ধন্যবাদ। সেটা হচ্ছে আমার জ্যাঠার থেকে। যখন বেলপাহাড়ি ওই অঞ্চলগুলোয় মাওবাদী অধ্যুষিত প্রচন্ড আর কি, তখন অ্যাপ্রক্সিমেট আমি ক্লাস 12-এ পড়ি এবং টেলিগ্রাফিক স্কুল সবে লঞ্চ হয়েছে, আমি তখন ওখানে লিখি আর কি। ওই সময় আমি জ্যাঠার সাথে ওই যখন ইলেকশন কভার হচ্ছিল আমি পুরোটা কভার করেছিলাম, এবং বেলপাহাড়ি থানা তখন মনে হচ্ছিল পুরো মিলিটারি ক্যাম্প, মানে পুলিশ কম মিলিটারি বেশি, ওই জায়গাটা পুরো কভার করেছিলাম। তারপরে ইয়াসির পাঠানকে নিয়ে একটা লেখা লিখেছিলাম, যেটা লিডও দিয়েছিল জ্যাঠা আর কি। উনি নিজে মুসলমান হয়েও ওখানকার যে হিন্দু মন্দির পাত্রা বলে একটা জায়গা আছে সেটা উনি সংরক্ষণ করতো, এবং পরবর্তীকালে সেই লেখার উপর বেস করে ইয়াসির পাঠানকে দ্য টেলিগ্রাফ অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স দেওয়া হয়েছিল, ব্রেভারি অ্যাওয়ার্ড। সেই অনুষ্ঠানেও জ্যাঠাও ছিল সেই সায়েন্স সিটিতে আর কি। তো হাতে কলমে জ্যাঠার থেকেই শেখা, জানা, এবং আজকে যে জায়গায় আছি জ্যাঠার জন্যই আছি, এবং তাই এত ব্যস্ততার মাঝখানে আজকের দিনটা আমি অফডে নিয়েছি যাতে আমি আসতে পারি, আর সবাইকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।